বনানীতে শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তি দাবি স্বজনদের, রাতে ছাত্রদলের বিক্ষোভ। পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে পুনর্বাসন না করেই ১৭৫ পরিবার উচ্ছেদ, অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্তরা। এবং বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু আজ, জয়েই চোখ টাইগারদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১ সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজধানীর বনানীতে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুর রহমান পারভেজ। ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে গভীর রাতে বিক্ষোভ করেছে ছাত্রদল। সোহেল সাবের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। চলে যাচ্ছি আমরা রিপোর্টে। বিকেল ৪টা, ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনের রাস্তায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, মিটমাটও করে দিয়েছিলেন শিক্ষকরা। ৫টার দিকে যখন বাসায় ফিরছিলেন সবাই, ওত পেতে থাকা ২০-৩০ জন হামলে পড়ে পারভেজের উপর। এমনটাই বলছিলেন ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা। অনেক মানুষে ৪০-৫০ জন মিলে আঘাত করছে। তখন বুকে একটা আঘাত করছিল, ওইটা হৃৎপিণ্ড তখন হসপিটাল নিয়ে যাচ্ছিলাম, আমি নিজেই নিয়ে যাচ্ছি হসপিটাল নিয়ে গেছি। তখন ওই জায়গায় কর্মরত যারা ছিল তারা মৃত ঘোষণা করছে। আমরা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। তাদের দিক নির্দেশনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। এদিকে নিহত পারভেজকে নিজেদের কর্মী দাবি করে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। হত্যায় এনসিপির বনানী থানার দুই নেতার জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগও করলেন তারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সংগঠন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ লাভ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল। হত্যাকারী যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত পারভেজের স্বজনদের। তাদের সাথে কিন্তু কুড়া বসা এবং মিটিং মিছিল সবাই করছে এবং কি ঢাকা আসা মিটিং মিছিল করছে। আমার বাইকনাকে আমি আর পামু না, যাতে আপনাদেরও বাইকনার মতন যাতে কারো এরকম বুক খালি হয় সেটা আমি আশা করি না। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সকাল ১১টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। মুসলিম সহ সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আগ্রাসন ভারতকে অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক তকমার আড়ালে মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বাস্তবায়নের ষড়যন্ত্র করছে দেশটির সরকার। একক কর্তৃত্ববাদের এমন অনিয়ন্ত্রিত দৌড়ে দক্ষিণ এশিয়ার অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মসজিদ থেকে মুসল্লিদের বের করে পুলিশের লাঠি পেটা কিংবা মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে উগ্রপন্থীদের সশস্ত্র মহড়া। ভারতের আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেই বহুদিন ধরে চলছে জাতিগোষ্ঠী নিধনের এমন বেহায়া ষড়যন্ত্র। আরএসএস এবং বিজেপির একক হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এই নৃশংসতার বলয়ে আছে ভারতের মোট জনসংখ্যার প্রায় ৩০%। উগ্র আচরণের কারণেই জাতিগতভাবে দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ভারতের এই হিন্দুত্ববাদের মাধ্যমে যে মুসলমানদেরকে ক্রমাগত একটা কর্নার করা হচ্ছে বা সংখ্যালঘুদেরকে, একটা পর্যায়ে তারা রিভোল্ট করতে বাধ্য হবে। তখন কিন্তু খুদ ভারতের ভৌগোলিক অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। শুধু তাই না, পুরা দক্ষিণ এশিয়া কিন্তু একটা
অগ্নিবারুদ হয়ে উঠতে পারে, কারণ দুই পাশে দুটা বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান। পতিত আওয়ামী সরকারের মতো গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া দেশটিকেও গণহত্যার জন্য জবাবদিহিতা করতে হবে। তারা বন্ধুত্ব করতে চেয়েছে আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদী দলের সাথে, যেন ভারতের আদানিদের ব্যবসা বাংলাদেশে হয়। ভারতে যদি কোনো কারণে একটা বড় ধরনের দাঙ্গা লাগে, যে পরিমাণ আমরা অলরেডি 10 লাখ রোহিঙ্গা আমরা শেল্টার দিয়েছি, আমরা কি আরও পশ্চিমবাংলা মুর্শিদাবাদ আমাদের বর্ডারে আছে, বা আর অন্য যে দিনাজপুরে আছে, এইসব মুসলমানরা যদি আসামে বাস্তুচ্যুত হয়, আমরা কি আরও মুসলমানদেরকে শেল্টার দিতে পারবো? আমাদের কি সে এবিলিটি আছে? সুতরাং বাংলাদেশে এখানে সোচ্চার হতে হবে ভারতের এই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি ও জাতিসংঘের উদ্যোগের তাগিদ বিশ্লেষকদের। সৌদি আরব যদি বলে, সংযুক্ত আরব আমিরাত যদি বলে, তারপরে আপনার কাতার যদি বলে যে তোমার শ্রমিকদেরকে আমরা 24 ঘন্টা নোটিশে ফেরত দিব, তাহলে সে ধরনের অবস্থান নেই, তখন সে বাধ্য হবে পিছু হটতে। পাশাপাশি আপনার বিভিন্ন সামাজিক সংগঠন বিশ্বব্যাপী যে যদি আন্দোলনটাকে আমরা এইভাবে চাঙ্গা করতে পারি, তাহলে ভারত একসময় বাধ্য হবে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের প্রতিবেদনে ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ, এমন কথা থাকলেও ঘর না দিয়েই ভিটে ছাড়া করা হয়েছে 175 পরিবারকে। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে ঘটেছে এই ঘটনা। 2021 সালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিয়ে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রেসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ 1320 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করলে বাস্তুচ্যুত হয় প্রায় 175টি পরিবার। তাদের পুনর্বাসনের জন্য বিদ্যুৎ কেন্দ্রের পাশেই 15 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন পল্লী। নির্মাণ কাজ শেষ না হয় ক্ষতিগ্রস্তদের এখনও আবাসনের ঘর হস্তান্তর করা হয়নি, অথচ স্থানীয়দের ভিটে ছাড়া করা হয়েছে। ময়লার ভিতরে আমরা ঢালাই দিয়েন না, এরা জোর করে আমাকে কোনো আর উল্টো বিলে আমরা আইয়ে যদি কোনো আলোচনা করি যে এইটা করেন কা, এ কইতেছে বান্ডারের ভিতরে ঢুকতে পারবেন না। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কেউ বেড়িবাঁধের উপরে থাকে, কেউ বেড়িবাঁধের ঢালে থাকে। যার পরিবারের 3-4টা সন্তান আছে, এদের পুত্রবধূরা আছে, এদের নিয়ে যে আসলে বসবাস করবে এরকমের বসবাসের উপযোগী ঘরও এখানে হয় নাই। পুরো প্রকল্পের নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতের খোঁচাতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। কাজের মান যাই হোক, দ্রুত ঘর হস্তান্তর চান ক্ষতিগ্রস্তরা। ড্রেনিং এর কাজকর্ম খারাপ হয়েছে, রোডঘাট খারাপ হয়েছে এবং বিভিন্ন কাজকর্ম বাজে রয়েছে, কিন্তু 2 মাসে 3 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু ঘর এখন পর্যন্ত দেয় নাই, ঘর রেডি করে না। 2018 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার কথা ছিল 2023-এর 30 জুন, পরে মেয়াদ বৃদ্ধি করে 2024-এর জুন করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, আবাসন প্রকল্প নির্মাণের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। তারা সময় বৃদ্ধির আবেদন করেছে, কিন্তু কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়নি। ডিসেম্বরের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি, এটার কারণে তারা সময় বৃদ্ধির জন্য আবেদন করছে। সেটাও এখন আমাদের কর্তৃপক্ষ এখনো সেটা অনুমোদন দিতে পারেনি, এটা প্রক্রিয়াধীন আছে। আর কাজ নিম্নমানের হয়নি বলেও দাবি করেন প্রকল্পের এই নির্বাহী প্রকৌশলী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চাষের মাটি পরীক্ষা করে নেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যশোরে। একজনকে অনুসরণ করে এখন সবাই মাটি পরীক্ষা করে আবাদ করছেন। ফলও পাচ্ছেন আশানুরূপ। কমেছে সার ও কীটনাশক সহ অন্যান্য সামগ্রীর ব্যয়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের সবজির যেমন রয়েছে ঐতিহ্য, তেমনি ফুলের রাজধানী হিসেবে পরিচিত। উর্বর মাটির জেলায় কৃষক সহজেই তার লক্ষ্য পূরণ করে চলেছে। এ অবস্থায় আরও পরিকল্পিত চাষাবাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন শ্যামল বিশ্বাস, যা অনুসরণীয় হয়ে উঠেছে। মাটির স্বাস্থ্য সম্পর্কে অবহিত হয়ে আবাদ করেন তিনি, পাচ্ছেন সুফলও। জমি মাটি যখন পরীক্ষা নিরীক্ষা কিছুই করতাম না, তখন দেখা যাচ্ছে যে 10টার ঘাটতি দিচ্ছে ইউরিয়া, এটাও ইহিতে বিয়ে পরিত হইতো। এখন আমরা এটা পরীক্ষা করে শিওরে দেখা যাচ্ছে 10টা জায়গায় 10টা দিই, 10টার ঘাটতি হলে। এইটা এখন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ফলন পাচ্ছি, প্লাস খরচ কমছে। শ্যামল বিশ্বাসের সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন গ্রামের অন্য চাষিরাও। বলছেন
এ পদ্ধতিতে চাষ করায় ফলন ভালো হচ্ছে, সেই সাথে চাষাবাদের খরচও কমে যাচ্ছে। শ্যামলের দ্বারাই পরীক্ষা করি, এইভাবে আমরা জিনিস নিয়ে আসে বইতে দিয়ে আমরা উপকার পাই। কি লেখা থাকে যা ওইভাবে আমরা ওই ফসলের দিয়া ধরি। আমাদের আগে আসতে সার দিতাম মেলা করে, এখন অল্প সারে আমার কাজ হয়ে যাচ্ছে। অতিরিক্ত সার প্রয়োগে মাটির উর্বরতা কমে আসছে, তাই মাটি পরীক্ষা করে সার প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট। মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা একটা টেকসই এবং পরীক্ষিত লাভজনক প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি ফসল উৎপাদনও 10 থেকে 20% বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বনানীতে শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তি দাবি স্বজনদের, রাতে ছাত্রদলের বিক্ষোভ। পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে পুনর্বাসন না করেই 175 পরিবার উচ্ছেদ, অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্তরা। এবং বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু আজ, জয়ী চোখ টাইগারদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।